ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, ঈদ উল আজহার ছুটির পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জন্য সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ আমি জৈব যৌগের নামকরণ পড়িয়েছি তোমাদের এবং সব নামকরণগুলো তোমাদের দেখিয়েছি। আজকে আমার নির্ধারিত ক্লাস না, আজকে বাংলার পরিবর্তে রসায়ন ক্লাসটি হচ্ছে। আগামীকাল এই রসায়ন ক্লাসের সময় তোমরা বাংলা ক্লাসটি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা নামকরণ তোমাদের পড়িয়েছি, সেখানে যদি সমস্যা থাকে, অনেক শিক্ষার্থী কিছু সমস্যা আমাকে মেসেজ করে জানিয়েছে এবং সবগুলো মিলে আমরা নামকরণের উপর আরেকটা ক্লাস নেব। তবে আজকে আমরা শুরু করব হচ্ছে সমানুতা। তাহলে আমরা প্রথমেই যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সমানুতা। তাহলে এই সমানুতাটা কি? আইসোমারিজম যেটার ইংরেজি। তাহলে সমানুতা হচ্ছে যে আমরা সমানুতার একটা সংজ্ঞায়ন করব, এই সংজ্ঞায়ন দিয়ে আমরা সমানুতার যে শ্রেণীবিভাগ করব সেই শ্রেণীবিভাগের সংজ্ঞায়নটাও এখানে কভার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আমরা একটু সংজ্ঞাটা লিখি যে সকল যৌগের আণবিক সংকেত অভিন্ন কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। অথবা আণবিক ও গাঠনিক সংকেত অভিন্ন, কিন্তু অনস্থিত পরমাণু বা মূলকসমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সকল যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। আবার কি হতে পারে? আণবিক ও গাঠনিক সংকেত দুটাই অভিন্ন। এই যে আণবিক এবং গাঠনিক সংকেত দুটাই অভিন্ন কিন্তু অনস্থিত পরমাণু বা মূলকসমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এই যে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হচ্ছে, এর কারণে কি হতে পারে? তাদের ভৌত রাসায়নিক ধর্মে কিন্তু অন্তত দু একটি পার্থক্য পরিলক্ষিত হয় এবং তখন কি বলা হয়? এদেরকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই যে বিষয়টা, যৌগের যে ধর্ম, এই ধর্মটাকে বলবো আমরা সমানুতা। তাহলে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন কি হয়? ফলে উহাদের ভৌত রাসায়নিক ধর্মে কি মনে হয়? পার্থক্য পরিলক্ষিত হয়। ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। তাহলে যে সকল যৌগের আণবিক সংকেত অভিন্ন কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক ও গাঠনিক সংকেত অভিন্ন কিন্তু অনস্থিত পরমাণু বা মূলকসমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ফলে উহাদের ভৌত রাসায়নিক ধর্ম অন্তত দু একটি পার্থক্য পরিলক্ষিত হয়, তাদেরকে আমরা সমানুতা বলছি। তাহলে এই বিষয়টিকে সমানুতা, আর এই ধরনের যৌগকে পরস্পরের সমাণু বলা হয়। এখন এই যে আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু দুইটা সংজ্ঞাকে আমি অথবা দিয়ে ভাগ করেছি। একটা সংজ্ঞাকে আমি সংজ্ঞার দুইটা অংশ করেছি। এই অংশটা তোমরা একটু খেয়াল করবে। এই যে অথবা দিয়ে দুইটা সংজ্ঞার দুইটা অংশকে ভাগ করা হয়েছে।
অর্থাৎ আমরা সমানুতাকে প্রথমে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। এই যে আমাদের যেটা সংজ্ঞার প্রথম অংশ, এই প্রথম অংশ হচ্ছে গাঠনিক সমানুতার অংশ এবং পরের অংশ হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। এই দুইটা বিষয়কে একত্রিত করে আমরা সংজ্ঞায়ন করেছি যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক ও গাঠনিক সংকেত উভয়ই অভিন্ন কিন্তু অনুস্থিত পরমাণু বা মূলক সমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এরা হচ্ছে পরস্পরের সমাণু আর এই বিষয়টি হচ্ছে সমানুতা। তাহলে আমরা এখন দেখি যে সমানুতার কিছু উদাহরণ দিয়ে দেখি আমরা। এই যে সমানুতাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে গাঠনিক সমানুতা একটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। তাহলে এই যে গাঠনিক সমানুতা এবং ত্রিমাত্রিক সমানুতা, আমরা এখন যদি সংজ্ঞায়ন করতে চাই যে গাঠনিক সমানুতাটা কি, অর্থাৎ গাঠনিক সমানুতার সংজ্ঞা কিন্তু আমরা যে মূল সমানুতার সংজ্ঞার প্রথম অংশ অর্থাৎ অথবার আগে যে সংজ্ঞায়নটা করেছিলাম সেই অংশটা কিন্তু আমাদের গাঠনিক সমানুতার সংজ্ঞা, অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত অভিন্ন কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো, পরস্পরের গাঠনিক সমাণু। আর এই বিষয়টি হচ্ছে গাঠনিক সমানুতা। আমরা একটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করি, যেমন আমাদের এই যে CH3 বন্ড CH2 বন্ড, এটা কি, এটা হচ্ছে আমাদের ইথানল, ঠিক, CH3 বন্ড ও বন্ড CH3, এটাকে আমরা যদি ডাইমিথাইল ইথার, তাহলে দুইটারই কিন্তু আমাদের আণবিক সংকেত C2H6O, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। এইভাবে এরকম গাঠনিক সমানুতা বিভিন্ন প্রকারের আছে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, আর যখনই গাঠনিক সংকেত ভিন্ন হবে তখন তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে কি আসবে, পার্থক্য পরিলক্ষিত হবে। এই বিষয়টি হচ্ছে কি গাঠনিক সমানুতা। তাহলে আসি আমরা এই গাঠনিক সমানুতার আমরা শ্রেণী বিভাগ আমরা দেখি। গাঠনিক সমানুতাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। গাঠনিক সমানুতার 5টা শ্রেণী বিভাগ আমরা দেখি। তাহলে আমরা দেখি গাঠনিক সমানুতা। তাহলে গাঠনিক সমানুতা আমরা দেখলাম, এই গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকার। এই গাঠনিক সমানুতা হচ্ছে আমাদের 5 প্রকার। তাহলে আমরা এই গাঠনিক সমানুতা দেখি। গাঠনিক সমানুতাটা হচ্ছে আমাদের চেইন সমানুতা বা শিকল সমানুতা। শিকল সমানুতা 2 নাম্বারটা হচ্ছে আমাদের অবস্থান সমানুতা। কার্যকারীমূলক সমানুতা। একটা হচ্ছে আমাদের মেটামারিজম। এটা হচ্ছে টটোমারিজম। তাহলে আমাদের গাঠনিক সমানুতাকে আমরা 5 ভাগে ভাগ করলাম। প্রথম হচ্ছে শিকল সমানুতা। তাহলে আমরা কিন্তু প্রথমেই স্বীকার করে নিয়েছি যে গাঠনিক সমানুতা হচ্ছে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে সংজ্ঞায়ন ক্ষেত্রে আমরা বলবো যে যেমন শিকল সমানুতা, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে কার্বন শিকলের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব হয়। তাহলে আমরা যদি দেখি যে C4H10, এইটা কি, এটা একটা অ্যালকেন, এর নাম হচ্ছে বিউটেন। আমরা যদি দেখি এটা বিউটেন,
এটাকে যদি আমরা শাখাযুক্ত করে লিখি তাহলে এটা কি, এইটা হচ্ছে নামকরণ তোমাদের পড়িয়েছি, তাহলে এটার নামকরণ, এটা কি হবে, এটা বিউটেন, এটা হচ্ছে 2-মিথাইল প্রোপেন। তাহলে 2-মিথাইল প্রোপেন এবং বিউটেন দুইটা যৌগেরই কিন্তু গাঠনিক আণবিক সংকেত একই। ভিন্নতা তাহলে কোথায়? ভিন্নতা হচ্ছে কার্বন শিকল, অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে কার্বন শিকলের ভিন্নতার কারণে, অর্থাৎ কার্বন শিকল সরল না শাখাযুক্ত, ভিন্নতাটা এখানেই। একটা কার্বন শিকল সরল হতে পারে আর একটা কার্বন শিকল শাখাযুক্ত হতে পারে। তাহলে এই কার্বন শিকলের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব হয় সেটাকে আমরা কি বলবো? চেইন সমানুতা বা এই শিকল সমানুতা, চেইন সমানুতা বা শিকল সমানুতা। তাহলে আমরা এখানে দেখলাম যে কার্বন চেইন যদি ভিন্ন হয় তখন যে সমানুতার উদ্ভব হবে সেটা হচ্ছে আমাদের শিকল সমানুতা। এরপরে আমরা আসি আমাদের অবস্থান সমানুতা। তাহলে আমরা শিকল সমানুতা শেষ করলাম, এরপরে আমাদের অবস্থান সমানুতা, অর্থাৎ এখানেও কিন্তু একই কথা, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা প্রতিস্থাপক, সেটা প্রতিস্থাপকটা কার্যকারীমূলক হতে পারে, প্রতিস্থাপিত কার্যকারীমূলক হতে পারে, যেমন অ্যালকোহলমূলক, অ্যামিনোমূলক, হ্যালোজেনমূলক। অনুরূপভাবে যে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা প্রতিস্থাপিত কার্যকারীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে বা প্রতিস্থাপকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে আমরা কি বলবো? অবস্থান সমানুতা। আমরা অবস্থান সমানুতাটা একটু ক্লিয়ার করি। তাহলে CH3 আমাদের এটা কি? বিউট অন ইন বা বিউটিন অন। এটাকে যদি আমরা লিখি বিউট টু ইন, আর এটা হচ্ছে আমাদের বিউট অন ইন। এই যে যৌগ দুইটার আণবিক সংকেত কিন্তু C4H8, আমরা কি CnH2n অ্যালকিন, এটা একটা অ্যালকিন। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে দ্বিবন্ধনের অবস্থানের ভিন্ন, অবস্থান ভিন্ন, অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এখানে আমরা দ্বিবন্ধন দেখিয়েছি, ত্রিবন্ধন হতে পারে, যদি এটা হতে পারতো বিউট অন ইন, অন আইন, আবার বিউট টু আইন, দুটোই হতে পারতো। তাহলে বিউট অন আইন এবং বিউট টু আইন দুটোই হতে পারতো, তাহলে সেটা হতো কি? অবস্থান সমানুতা। কিভাবে অবস্থান সমানুতা? কারণ দ্বিবন্ধনের অবস্থান ভিন্ন, এখানে দ্বিবন্ধনের অবস্থান 1 এবং 2 নম্বর কার্বনের মধ্যে, এখানে দ্বিবন্ধনের অবস্থান হচ্ছে 2 এবং 3 কার্বনের মধ্যে। তাহলে এই যে দ্বিবন্ধনের অবস্থান বা ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতার কারণে এই সমানুতার উদ্ভব হয়েছে, তাহলে সেটা হচ্ছে অবস্থান সমানুতা। আমি আরো কি বলেছিলাম? প্রতিস্থাপক। তাহলে আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আরেকটা আমরা উদাহরণের মাধ্যমে দেখাই, সেটা হলো আমরা এটা দেখি, এটা কি? প্রোপানল অন, প্রোপানল অন। প্রোপানল অন। প্রোপানল টু। তাহলে প্রোপানল অন এবং প্রোপানল টু, এখানে আমরা কি দেখছি? এই যে একটা প্রতিস্থাপক, এটা কার্যকারীমূলক, অ্যালকোহলের কার্যকারীমূলক, এই মূলকটা 1 নম্বর কার্বনে আছে, আবার এখানে এই মূলকটা 2 নম্বর কার্বনে আছে। তাহলে কি হচ্ছে? এই 1 এবং 2 নম্বর কার্বনের থাকার কারণে এই কার্যকারী মূলকটার অবস্থান ভিন্ন হয়েছে, তাহলে এটা অবস্থান সমানুতা। তাহলে আমরা কি দেখলাম? যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতার কারণেও অবস্থান সমানুতা হচ্ছে,
প্রতিস্থাপিত কার্যকারীমূলক বা প্রতিস্থাপক। এখানে হ্যালোজেন থাকতে পারতো, অ্যামিনিমূলক থাকতে পারতো, তার অবস্থানের ভিন্নতার কারণে সেখানে কি হয়েছে, আমাদের অবস্থান সমানতা হয়েছে। তাহলে আমরা দুটা ক্লিয়ার করলাম যে গাঠনিক সমানতার আমরা 5 প্রকারের আমরা দুইটা দেখলাম। প্রথমটা দেখলাম শিকল সমানতা, দ্বিতীয়টাও দেখলাম আমরা হচ্ছে অবস্থান সমানতা। আমরা এরপরে আসি কার্যকারীমূলক সমানতা। আমরা এরপরে দেখছি কার্যকারীমূলক সমানতা। এই যে কার্যকারীমূলক সমানতা, তাহলে এইখানে কি আমরা কিন্তু প্রত্যেকটাই গাঠনিক সমানতা। তাহলে প্রথমে বলতে পারি, কারণ গাঠনিক সমানতার শর্ত কি, আণবিক সংকেত অভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এখানে আমরা বলতে পারি একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে, অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে কার্যকারীমূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয় সেটাকে আমরা কি বলবো, কার্যকারীমূলক সমানতা। যেমন এই C2H6O, এটা একটা আণবিক সংকেত, দুইটা যৌগ হতে পারে, দুইটা কার্যকারীমূলক, CH3 বন্ড CH2 বন্ড OH, এইটা হচ্ছে আমাদের ইথানল এবং CH3 বন্ড ও বন্ড CH3, এটা হচ্ছে আমাদের ইথার, ড্রাই মিথাইল ইথার, ড্রাই মিথাইল ইথার। এই যে ড্রাই মিথাইল ইথার এবং ইথানল, এইটার কার্যকারীমূলক হচ্ছে OH, এটার কার্যকারীমূলক হচ্ছে দ্বিযোজী অক্সিজেন, তা হাইড্রোক্সিল মূলক। তাহলে আমরা দেখলাম যে একই কার্যকারীমূলক, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে দুই ধরনের কার্যকারীমূলক হতে পারে। এই যে দুই ধরনের কার্যকারীমূলক হলো, তাহলে তাদের ভৌত ধর্ম ভিন্ন, রাসায়নিক ধর্ম তো অবশ্যই ভিন্ন, কার্যকারীমূলক ভিন্ন, এরা হচ্ছে পরস্পরের সমাণু। তাহলে এটা কোন ধরনের সমাণু, এইটা হচ্ছে পরস্পরের কার্যকারীমূলক সমাণু। আর এই যে ধর্ম, এই বিষয়টা হচ্ছে কার্যকারীমূলক সমানুতা। তাহলে আমরা দেখি এখন আরো একটু উদাহরণ দিয়ে দেখি আমরা কার্যকারীমূলক সমানুতা, আরো একটু উদাহরণ দেই। আমরা যদি এই উদাহরণটা দেই, CHO, এটা কি আমাদের প্রোপানল, এটা হচ্ছে কি প্রোপানন। এখন প্রোপানল এবং প্রোপানন এই দুইটারই কিন্তু আমার আণবিক সংকেত কি হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি, সি কয়টা, C3H6O। এই যে আমাদের এই দুইটা যে ছিল, এই দুইটা কিন্তু ছিল C2H6O। খেয়াল করো, কনফিউজ হওয়ার সুযোগ নেই, এটা C3H6। এখানে কার্বন একটি বেশি, এখানে কার্বন একটি কম, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান। এখানে আমরা কি দেখলাম, C3H6O, এই C3H6O ওতে কি আছে, এই যে অ্যালডিহাইড মূলক, এটা একটা কার্যকারী মূলক, এবং CO কিটোন মূলক। তাহলে আমরা কি দেখলাম যে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ কিন্তু কার্যকারীমূলক ভিন্ন। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে যখন কার্যকারীমূলক ভিন্ন থাকে, তখন যে সমানুতা উদ্ভব হবে সেই সমানুতাটাকে আমরা কি বলবো, কার্যকারীমূলক সমানুতা। এবং এই যৌগ দুটিকে আমরা পরস্পরের কার্যকারীমূলক সমাণু বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের তিনটা গেল, আর দুটো আছে। আমাদের মেটামারিজম, এরপরে হচ্ছে আমাদের মেটামারিজম। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে কার্যকারীমূলকের উভয় পাশে, আবার বলছি, কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতার কারণে, কার্যকারীমূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয় তাকে আমরা কি বলবো, মেটামারিজম। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। CH3 বন্ড CH2 বন্ড CO বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে কি আমাদের পেন্টানন 3,
পেন্টানন 3, এটা হচ্ছে আমাদের পেন্টানন 2। এইখানে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকল, আর এখানে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকল। এই যে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকল যে ভিন্ন, এই ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হচ্ছে সেটাকে আমরা বলছি মেটামারিজম। এখানে কি হয়েছে, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকল, দুটো করে কার্বন পরমাণু আছে, শিকল দুটো অঙ্ক। কিন্তু এখানে কার্যকারী মূলকের উভয় পাশে এক পাশে 3টা কার্বন আছে আর এক পাশে একটা কার্বন আছে, কিন্তু এই দুইটার আণবিক সংকেত কিন্তু একই। এই দুইটার, এই আমার 1 নম্বর যৌগ এবং এই 2 নম্বর যৌগ, এই দুইটার আণবিক সংকেত একই, কিন্তু ভিন্ন কি, গাঠনিক সংকেত ভিন্ন আছে কোথায়, তার কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন শিকল অর্থাৎ কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন। এটা হচ্ছে আমাদের মেটামারিজম। আমরা দেখলাম মেটামারিজম। তাহলে আমাদের আর কি আছে, গাঠনিক সমানতার আর একটা আছে, টোটোমারিজম। তাহলে টোটোমারিজম টোটোমারিজম হলো এক ধরনের গতিশীল কার্যকারীমূলক সমানুতা। কি সমানুতা? এক ধরনের গতিশীল কার্যকারীমূলক সমানুতা। এইখানে অর্থাৎ এক কার্যকারীমূলক বিশিষ্ট যৌগ স্বতঃস্ফূর্তভাবে অন্য কার্যকারীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হবে, তবে দুটো স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা সাম্য অবস্থা বিরাজ করবে। আমরা সেটা দেখি। এইটা তাহলে এই যে আমরা এটা দেখলাম টোটোমারিজম হলো এক ধরনের গতিশীল কার্যকারীমূলক সমানুতা। কেন গতিশীল কার্যকারীমূলক সমানুতা বলছি? এখানে কিন্তু এই যে দুইটা, এইটা এখানে আমরা দেখছি কিটো, এখানে দুইটা জিনিস আছে, ইন অল আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কিটো ইন অল টোটোমারিজম। তাহলে কিটো ইন অল টোটোমারিজম আমরা এটাকে বলছি। এখানে কিটোমূলক আছে, এই যৌগটা হচ্ছে প্রোপানন, কিটোমূলক আছে। এখানে কি হচ্ছে, কার্বন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ বেশি, দ্বিবন্ধন অক্সিজেন পরমাণুর দিকে পাই বন্ধনে ট্রান্সফার হচ্ছে, তখন এই যে কার্বন হাইড্রোজেন হাইপার কনজুগেশনের কারণে কার্বন হাইড্রোজেন বন্ধনটা 2 কার্বনের মাঝখানে চলে আসলো। এই হাইড্রোজেন প্রোটন হিসেবে বিভক্ত হলো। প্রোটন হিসেবে বিভক্ত হওয়ার পর যেহেতু এই অক্সিজেনের উপর ঋণাত্মক চার্জ থাকবে, এই ঋণাত্মক চার্জ এই প্রোটনকে গ্রহণ করবে, তখন এটা অল অর্থাৎ অ্যালকোহলমূলক হাইড্রোক্সিল মূলক হিসেবে যুক্ত থাকবে এবং শেষে কি সাথে কি আছে, ইন। তাহলে এখানে আমার ছিল শুধু কিটোমূলক, এখানে আমার যে যৌগটা হলো সেটা হচ্ছে ইনল, এবং এই দুইটা গঠনের মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করবে। এই জন্য এইটাকে আমরা বলছি কিটোন থেকে, কিটোমূলক থেকে ইন আছে এবং অল আছে, দুইটা আছে। তাহলে সেটা কি আছে, কিটো ইনল টোটোমারিজম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি সমানুতা নিয়ে আলোচনা করলাম। আমরা প্রথমে দেখলাম সমানুতার সংজ্ঞা দেখিয়েছি। সমানুতা 2 প্রকার প্রধানত আমরা দেখিয়েছি, যে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানুতা। আমরা গাঠনিক সমানুতার সংজ্ঞা তোমাদের দেখালাম, এবং গাঠনিক সমানুতা যে 5 প্রকার, সেই 5 প্রকারগুলো কি কি ছিল? আমাদের ছিল শিকল সমানুতা, 2 নম্বর ছিল অবস্থান সমানুতা, 3 নম্বর ছিল কার্যকারীমূলক সমানুতা, 4 নম্বর ছিল আমাদের মেটামারিজম, এবং 5 নম্বর টোটোমারিজম। এই অংশটুকুই ছিল আমাদের গাঠনিক সমানুতার অংশ। তোমরা এই গাঠনিক সমানুতা
গুলো বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে কি আমাদের ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক সমানুতার সংজ্ঞা আমি দিয়ে যাচ্ছি, এবং আমি যখন প্রথম সমানুতার সংজ্ঞা লিখছি সেই সমানুতার মধ্যে কিন্তু আমাদের ত্রিমাত্রিক সমানুতার কথা বলা আছে। কি বলেছিলাম? যে যাদের যে সকল যৌগের আণবিক এবং গাঠনিক সংকেত অভিন্ন কিন্তু অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অথবা অনুষ্ঠিত পরমাণু বা মূলক সমূহের চারপাশে যে বিন্যাস সেই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ফলে তাদের ভৌত রাসায়নিক ধর্মে দু একটি পার্থক্য পরিলক্ষিত হয়, সেটাকে আমরা কি বলছি? ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক সমানুতা আমরা পড়বো দুই প্রকার, তিন প্রকার পড়বো আমরা। ত্রিমাত্রিক সমানুতা আমাদের জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা এবং কনফরমেশনাল সমানুতা। যদিও তোমাদের ক্লাসের জন্য কনফরমেশনাল সমানুতা লাগবে না, তবে তোমাদের কিন্তু জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা এই দুটো সমানুতা ভালো করে পড়তে হবে। জ্যামিতিক সমানুতার শর্ত পড়াবো তোমাদের, এইদিকে আলোক সমানুতার মধ্যে আমরা আলোক সমানুতার শর্ত, কাইরাল কার্বন আমরা পড়াবো, ডায়াস্টেরিওমার, এনানসিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ। আগামী ক্লাসে আমরা সমানুতার অংশটুকু শেষ করে দেব। সেই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থেকে তোমাদের পড়ালেখাটাকে এগিয়ে নিয়ে যাও। সর্বোপরি নিজেদেরকে তৈরি করে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, সেই তোমাদের প্রতি আমাদের সেই প্রত্যাশা রইল। সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।